নমস্কার। যুক্তি তর্ক সঙ্গে অর্কই আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি অর্কপ্রভ সরকার। ইন্ডিজোটের পিণ্ডি চটকে গেছে, এটা নিয়ে তো আর আপনাদের মনে নিশ্চয়ই কোনো সংশয় নেই। সদ্য যে বাজেট, ইন্টারিম বাজেট অর্থমন্ত্রী নির্মলা সীতারামন পেশ করেছেন, সেই বাজেটের প্রতি পাতা থেকে চুইয়ে পড়ছে আত্মবিশ্বাস যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পণ্ডিত নেহেরুর রেকর্ড স্পর্শ করতে চলেছেন। টানা 3 বার নির্বাচিত হয়ে দেশের প্রধানমন্ত্রী হওয়ার যে রেকর্ড নেহেরুর ছিল, সেই রেকর্ডকে স্পর্শ করতে চলেছেন। এবং বাজেটে আমরা কি দেখি? ভোটের আগে ভোটমুখী বাজেট আমরা বলি যে ব্যক্তিগত আয়করে ছাড়, ভর্তুকি। এবার কিন্তু সেই প্রসঙ্গে জানিনি, কিন্তু 2019-এ দেখুন বাজেটে কৃষক সম্মান নিধি প্রকল্প চালু করা হয়েছিল। এবার তো ব্যক্তিগত কর ছাড়ে কোনো সুবিধাই দেওয়া হলো না, বলা হয়েছে যে করের রিফান্ড ব্যবস্থা সহজ হবে এবং কর প্রদানের ব্যবস্থা সরলীকৃত হবে এবং আরো মানুষকে আয়করের আওতায় নিয়ে আসা হবে। সানরাইজ ইন্ডাস্ট্রির জন্য সুদবিহীন 1 লক্ষ কোটি টাকা, পরিকাঠামোয় ব্যাপক লগ্নির ঘোষণা। সরকার কিন্তু পরিকাঠামোয় লগ্নি করেছে, এবার বেসরকারি উদ্যোগকে সামিল হতে হবে। সেদিক থেকে একটু পিছিয়ে আছে বেসরকারি উদ্যোগ, সেইভাবে কিন্তু পরিকাঠামোয় আসছে না। তবে এখন যদি সরকারের স্থায়িত্ব এবং সরকারের অর্থনৈতিক দর্শন সম্পর্কে বেসরকারি শিল্প মহল নিশ্চিত হয়, এবার কিন্তু তাদেরকেও বিনিয়োগের ঝুলি উপর করতে হবে নান্য পন্থা। এবং সেকুলারিজম ইন অ্যাকশন যে শব্দবন্ধ নির্মলা সীতারামন বলেছেন, যে সামাজিক ন্যায় আগের জমানায় ছিল একটা রাজনৈতিক স্লোগান। তারা সামাজিক ন্যায় বলতে সবকা সাথ, সবকা প্রয়াস, সবকা বিশ্বাস বোঝেন এবং সরকারি পরিষেবা সুযোগ সুবিধার প্রদানের ক্ষেত্রে তারা প্রকৃতভাবে ধর্মনিরপেক্ষতার আদর্শটাকেই মেনে চলেন। তাই সেকুলারিজম ইন অ্যাকশন। গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট বা জিডিপির সংজ্ঞা বলতে আমরা এই বুঝি। নির্মলা সীতারামন বলেছেন জি স্ট্যান্ডস ফর গভর্নেন্স, ডি স্ট্যান্ডস ফর ডেভেলপমেন্ট, বি স্ট্যান্ডস ফর পারফরমেন্স। অর্থাৎ 57 মিনিটের বাজেট মেদরহিত বাজেট, তুষ্ট করার বাজেট নয়। কর ছাড় দিয়ে দিলাম, ভর্তুকি বাড়িয়ে দিলাম, বরঞ্চ রাজকোষ ঘাটতি 5.1% বেঁধে রাখার অঙ্গীকার। তাহলে একটা সরকারের আত্মবিশ্বাস কতটা চড়া সুরে বাঁধা থাকলে ভোটের মুখে এই ধরনের শুকনো বাজেট করতে পারে? সাধারণ মানুষের ভাষায় শুকনো বাজেট, কারণ আয়কর ছাড়ের প্রত্যাশা বাস্তবায়িত হয়নি। তাহলে সরকার তো বিভিন্ন জায়গা থেকে ফিডব্যাক পায়, তারা এতটাই কনফিডেন্ট যে তৃতীয়বার তারা ক্ষমতায় আসছে। বিরোধীরা ইন্ডিজোট করেছিল, সেই ইন্ডিজোট তো দানাই বাঁধল না। রাজ্যে রাজ্যে আসন সমঝোতা নিয়ে ঝামেলা, সংশয়, একতরফাভাবে আসন ঘোষণা করে দেওয়া। বাংলায় ইন্ডিজোট মুখ থুবড়ে পড়েছে, পাঞ্জাবে মুখ থুবড়ে পড়েছে, বিহারে হেমন্ত সোরেন ইডির হেফাজতে, নীতিশ কুমার সামারসল্ট মেরে আবার চলে গেছেন এনডিএ শিবিরে, তেজস্বী বারবার ইডির তলবে, কার্যত দিশাহারা। শোনা যাচ্ছে উদ্ধব শেষ পর্যন্ত একনাথ সিন্ধের সঙ্গে সমঝোতা করে ওই মহা আগারি গঠবন্ধন নাকি আছে মহারাষ্ট্র, সেখান থেকে বেরিয়ে আসবেন। আর এর মধ্যে আর একজন সেম সাইড গোল করলেন, অত্যন্ত খারাপ কথা বলেছেন যে আমাদের মহারাষ্ট্রের যে কর্ণাটকের যে উপমুখ্যমন্ত্রী ডি শিবকুমার, তার ভাই, তিনি সাংসদ কি সুরেশ কুমার, তিনি বলেছেন দক্ষিণের রাজ্যগুলো কেন্দ্রের কাছ থেকে যে করের ভাগ পায় তাতে বৈষম্য আছে।
দক্ষিণের রাজ্যগুলো থেকে কেন্দ্র বেশি বেশি পরিমাণে রাজস্ব সংগ্রহ করে, কিন্তু সেই রাজস্বের ভাগ যখন হয় তখন দক্ষিণের রাজ্যগুলো কম পায়, উত্তরের হিন্দিভাষী রাজ্যগুলো বেশি পায়। বঞ্চনা। এরকম চলতে থাকলে দক্ষিণের রাজ্যগুলো আলাদা দেশ গঠনের দাবি তুলবে। কংগ্রেস দলের সাংসদ সংবিধান হাতে নিয়ে শপথ নিয়েছেন, দেশের সার্বভৌমত্ব অখণ্ডতা রক্ষার শপথ নিয়েছেন। তিনি যদি হুমকি দেন যে প্রাপ্য না পেলে দক্ষিণের রাজ্যগুলো দেশ ভাগের রাস্তায় হাঁটবে, মারাত্মক। এ তো মারাত্মক। ইন্ডিজোটের শরিকরা তো প্রতিবাদ করলেন না। স্টালিনের ছেলে বলেছিলেন যে সনাতন ধর্মকে মুছে ফেলতে হবে, ইন্ডিজোটের শরিকরা চুপ করেছিলেন। এবার যখন কংগ্রেসের এক সাংসদ বলছেন যে দক্ষিণের রাজ্যগুলো থেকে আলাদা দেশ গঠনের দাবি উঠতে পারে যদি এই বঞ্চনা চলতে থাকে, তখনও ইন্ডিজোটের কোনো শরিক প্রকাশ্যে প্রতিবাদ করেননি। মল্লিকার্জুন খাড়গে অখণ্ড ভারতের কথা তার এক্স হ্যান্ডেলে লিখেছেন। সাফাই দিতে হচ্ছে কেন? নিন্দা করলেন না কেন? আপনার তো নিন্দা করার উচিত ছিল। হ্যাঁ, আপনারা কেন্দ্রীয় করের টাকা সমানুপাতিক হারে পাচ্ছেন না, ক্ষোভ বিক্ষোভ থাকতে পারে, আমি তার নিয়ে কোনো প্রশ্ন তুলছি না, সেগুলো আলাপ আলোচনার মাধ্যমে মেটাতে হয়। তার জন্য হ্যাঁ, প্রেশার পলিটিক্স চলতে পারে, চাপ দেওয়ার কৌশল চলে, আন্দোলন হতে পারে, অবস্থান হতে পারে, বিক্ষোভ হতে পারে, সব কিছু হতে পারে। কিন্তু একজন নির্বাচিত প্রতিনিধি ভারতের জাতীয় কংগ্রেসের, তিনি কিভাবে বলেন যে এই প্রবণতা চলতে থাকলে দক্ষিণের রাজ্যগুলো মিলে একটা আলাদা দেশ গঠনের দাবি উঠতে পারে? এ তো সাংঘাতিক। কোন পথে আমরা চলেছি? আমরা চাই অখণ্ড ভারত, উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম মিলেমিশে থাক। ভাষার ভিত্তিতে রাজ্য গঠন, সেই রাজ্য গঠনের ইতিহাস আমরা জানি। স্বাধীনতার আগে পণ্ডিত নেহরু ভাষার ভিত্তিতে রাজ্য গঠনের পক্ষে যতটা আন্তরিক ছিলেন, স্বাধীনতার পর তিনি ভাষার ভিত্তিতে রাজ্য গঠনের বিষয়টা সামনে আসুক খুব তাড়াতাড়ি সেটা চাননি। Join Indian Institute of Hotel Management now. Right choice, right decision. তার মতে দেশের সামনে তখন অন্যান্য অনেক সমস্যা ছিল, সেই সমস্যাগুলো নিরসনের পর এই বিষয়টাকে নিয়ে ভাবা যেতে পারে। ভারতবর্ষের জাতীয় ভাষা কি হবে, সরকারি ভাষা কি হবে, তা নিয়ে নেহরুর সুস্পষ্ট মত ছিল। তিনি চেয়েছিলেন সংবিধান প্রণয়নের 15 বছর ইংরেজি ভাষা সরকারি কাজকর্মের ভাষা হিসাবে হিন্দির পাশাপাশি থাকুক, তারপরে হিন্দিকে প্রধান সরকারি ভাষা হিসাবে নিয়ে আসা হবে। কিন্তু তারপরেও ইনডেফিনিট পিরিয়ড ইংরেজি ভাষাও সরকারি ভাষা হিসাবে হিন্দির পাশাপাশি রয়েছে। পণ্ডিত নেহরু সে বন্দোবস্ত করেছিলেন। তাহলে ভাষা নিয়ে দক্ষিণ ভারতের মানুষের মধ্যে একটা আবেগ আছে। কর্ণাটক শিল্পোন্নত রাজ্য, তামিলনাড়ু শিল্পোন্নত রাজ্য, আন্ধ্রপ্রদেশ শিল্পোন্নত রাজ্য, তেলেঙ্গানা শিল্পোন্নত রাজ্য, সেখান থেকে করের ভাগ কেন্দ্রীয় সরকার বেশি পায়, এটাও ঠিক। ডি সুকুমারের ভাই যে অভিযোগটা করেছেন সেটা খতিয়ে দেখা দরকার অবশ্যই। কেন বঞ্চনা হবে, বন্টনে কেন অসাম্য হবে? কিন্তু তার মানে কি এই যে তিনি বলবেন যে দক্ষিণের প্রদেশগুলোকে নিয়ে প্রয়োজনে আলাদা দেশ গঠনের দাবি উঠতে পারে? এগুলো তো উস্কে দেওয়া, বিচ্ছিন্নতাবাদকে উস্কে দেওয়া। কংগ্রেসের একজন সাংসদ এটা বলছেন, সোনিয়া গান্ধী রাহুল গান্ধী নীরব কেন, ইন্ডিজোটের অন্য শরিকরা নীরব কেন? ভোট এত বালাই, চুপ করে থাকতে হবে? একজন বলছেন আলাদা দেশ গঠনের দাবি উঠতে পারে, তিনি একজন গুরুত্বপূর্ণ নেতা সাংসদ, তার দাদা উপমুখ্যমন্ত্রী কর্ণাটকে, আর ইন্ডিজোটের শরিকদের মুখে কোনো কুলুপ একটা শব্দ উচ্চারণ হচ্ছে না। এগুলো ভাবের ঘরে চুরি না? তারাও কি এই মতকে সমর্থন করেন?
তারা যদি সমর্থন না করেন তো দর্থহীন ভাষায় নিন্দা করা উচিত। গুড়িয়ে পেঁচিয়ে ভারতের ম্যাপ দিলাম, অখণ্ডতার পক্ষে এক স্যান্ডেলে লিখলাম, তাতে হবে না। যে সাংসদ এই প্রশ্নগুলো তুলেছেন তাকে শোকজ করুন, তার জবাব জানতে চান, নিন্দা করুন সাংবাদিক বৈঠক দেখে। মাঝে মধ্যেই তো জয়রাম রমেশ নিয়মিত সাংবাদিক বৈঠক করে মোদিজির মুন্ড পাঠ করেন, এক স্যান্ডেলে বড় বড় কথা লেখেন। বলুন জয়রাম রমেশ তার দলের সাংসদ কি করে বলেন যে দক্ষিণের রাজ্যগুলো নিয়ে প্রয়োজনে আলাদা দেশ গঠনের দাবি উঠতে পারে? এ তো সংবিধান লিপিবদ্ধ ভারত ভাবনার বিরোধী। এই হচ্ছে ইন্ডি জোটের চরিত্র। আমি বলি না, ragtag bobtail coalition where only cement of solidarity is provided by power or chances of attaining power, আর কিচ্ছু এরা বোঝে না। 56টা রাজ্যসভার আসন খালি হবে। অভিষেক মনু সিংভি পশ্চিমবঙ্গ থেকে জিততে হলে এবার তৃণমূলের খাতায় নাম লেখাতে হবে। অভিষেক মনু সিংভি সম্ভবত সেটা করবেন না, তাকে হয়তো রাজস্থান থেকে জিতিয়ে আনা হবে। কাগজে পড়লাম রঘুরাম রাজনকেও রাজ্যসভায় পাঠাতে চায় কংগ্রেস, কোন একটা রাজ্য থেকে পাঠাবে। এবং কংগ্রেস এতটাই দাক্ষিণাত্য নির্ভর দল হয়েছে, দাক্ষিণাত্যের নেতারা প্রপোজাল দিয়েছেন প্রিয়াঙ্কা গান্ধী, সোনিয়া গান্ধী যদি রাজ্যসভায় যেতে চান দক্ষিণের রাজ্য থেকে জিতুন। কারণ সোনিয়া যে শরীরের যে অবস্থা, সম্ভবত রায়বেরেলি থেকে তিনি আর দাঁড়াবেন না। আমৃতে রাহুল গান্ধী দাঁড়ালে জেতার সম্ভাবনা কম। অতীতে দক্ষিণ কংগ্রেসকে বাঁচিয়েছে, সম্মান রক্ষা করেছে। ৭৭-এ প্রবল জনতা হওয়ায় উত্তর ভারত, মধ্য ভারত, পূর্ব ভারতে কংগ্রেস ধুয়ে মুছে সাফ হয়ে গেল, দক্ষিণে কংগ্রেস সম্মান রাখতে পেয়েছিল। রায়বেরেলি ভুল করেছে, চিকমাগালুর করেনি, ইন্দিরাজি মনে রেখো আমরা তোমায় ভুলিনি। এরকমই স্লোগানটা ছিল। বাই ইলেকশনে চিকমাগালুর থেকে জিতলেন ইন্দিরাজি, আন্ধ্রের মেডাক থেকেও জিতেছিলেন। তাহলে দক্ষিণ কংগ্রেসের সম্মান রক্ষা করেছে। সেই দক্ষিণের এক কংগ্রেসী সাংসদ যখন এই ধরনের কথা বলেন, শুধু কি ভোটের স্বার্থেই চারচানগরের মনসা পুজো করার মতো দায় সারা গোছের রিজয়েন্ডার দিয়ে কংগ্রেস নেতৃত্ব হাত গুটিয়ে বসে রইলেন? স্পষ্টভাবে কেন তারা বলতে পারলেন না এই ধরনের মন্তব্য করার জন্য আমরা সেই সাংসদকে শোকজ করেছি, আমরা তার বক্তব্যের নিন্দা করছি? বলেননি তো। ওই বললাম ভাষা ভাষা প্রতিবাদ, শটটা নিচু হয়ে গেছে জয়রাম রমেশের। এটা যদি বিজেপির কেউ বলতো উনি দেখতেন রে রে করে নেমে পড়তো ইকোসিস্টেম। হর্ষমান্ডারের বাড়িতে সিবিআই এর হানা, তার ব্যাংক অ্যাকাউন্ট সিবিআই ইডি তল্লাশি করার পর 250 জন ইকোসিস্টেমের ধারক ও বাহক চিঠি লিখে বলছেন মানবাধিকার লঙ্ঘন হচ্ছে। আচ্ছা, এই হর্ষমান্ডার এই সমস্ত লোকে যারা প্যাথোলজিক্যাল বিদ্বেষ আছে এই সরকারের প্রতি, সবসময় তারা সরকারের ছিদ্রান্বেষণ করেন। তারা বলেন যে এটা নাকি ইলেক্টেড অটোক্রেসি। এরাই বলছেন এবার যদি মোদিজি জিতে প্রধানমন্ত্রী হন তাহলে ভারতবর্ষের ইলেকশন হবে না। ইচ্ছা করে বলছেন। এদের ফান্ডিং কোথা থেকে হয়, সেই টাকা তারা কিভাবে খরচা করেন, এগুলো জানার অধিকার দেশের সরকারের আছে। বাক স্বাধীনতা, ব্যক্তি স্বাধীনতার অর্থ এই নয় যে খুল্লা অপপ্রচার করা। একটা গণতান্ত্রিক পদ্ধতিতে নির্বাচিত সরকারকে কালিমালিপ্ত করা, যে সরকার 40% মানুষের সমর্থন পেয়ে 2019-এ জিতেছে, দেশের মানুষের 40% ভোট দিয়েছে, তো সেই সরকার কি করে ইলেক্টেড অটোক্রেসি হয়? এত স্পর্ধা আপনাদের কে দিচ্ছে যে আপনারা বলছেন যে 2024-এর লোকসভা নির্বাচনে মোদী যে প্রধানমন্ত্রী হলে দেশে আর নির্বাচনই হবে না? মানুষের মধ্যে এই ফলস প্রপাগান্ডা যারা করছে, সেই ইকোসিস্টেমের প্রকৃত উদ্দেশ্য, তাদের পিছনে কারা আছে সেগুলো জানার অধিকার কিন্তু দেশবাসীর আছে। তিনি যত বড়ই বিজ্ঞ হন না কেন, যত বিদেশি ডিগ্রি তার ঝুলিতে থাকুক না কেন, তার সমর্থনে কিছু বুদ্ধিজীবী রাস্তায় নামুক, প্রতিবাদপত্রে স্বাক্ষর দিন না কেন, কোনো অধিকার নেই কোনো বুদ্ধিজীবীর এটা বলার
যে 2024 প্রধানমন্ত্রী মোদী তৃতীয়বারের জন্য ক্ষমতায় আসলে দেশে নাকি আর নির্বাচনই হবে না। এটা ভারতের গণতন্ত্রকে অপমান করা, ভারতের মানুষকে অপমান করার কৌশল ছাড়া আর কিছুই না।